থেকে ওর বাড়ির জমির দলিলটা নিয়ে আসি। জি হুজুর, শুধু একবার অর্ডারটা করেন। ওর একটা সুন্দরী মেয়ে আছে হুজুর, এতদিন ধরে তোমার পিছনে পিছনে ঘুরতেছি ঘুরঘুর করে, সেগুলো তুমি অনুভব করো না? আর কোথায় যাব, বাড়িতে কাজ কেম নেই, মনে করছে একটু ঘুরে আসি। আর যদি না মানে তাহলে আমিই দিয়ে দিব, বলিয়ে তুমি টেনশন করো না, আমি দেখছি। আপনার বাবার অনেক অবৈধ টাকা আছে, আমার বাবার টাকা নেই। আর শুনুন, আর কোনোদিন আমার দিকে তাকাবেন না। মেয়েকে কলেজে ভর্তি করেছি, তাই কিছু টাকার দরকার। শোনো, যারা সুদ খায় তারা তো সুদে আসলে টাকা আদায় করে নেয়, আর গুন্ডা বাহিনী তো তাদের সঙ্গেই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছি। তা হঠাৎ করে কিছু বলতে চাও? জি মানে মানে জি মানে মানে করছো কেন? টাকার দরকার তো। হঠাৎ টাকার কি দরকার? মেয়েকে কলেজে ভর্তি করেছি, তাই কিছু টাকার দরকার। টাকার জন্য তুমি চিন্তা করছো কেন? টাকার জন্য তো আমি আছি। তুমি একটা কাজ করো, আজকে বিকেলে তুমি আমার বাসায় দেখা করো। ঠিক আছে ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। মনে থাকে জানো? জালাল মিয়ারে আপনি টাকা দিতে যাচ্ছেন, ও তো টাকা পয়সা কিছু দিতে পারবে না। আরে টাকা না দিতে পারলেই তো ভালো। আরে তার জন্য তো তোরা আছিস। জি হুজুর, শুধু একবার অর্ডারটা করেন, তারপর ব্যাটারে ঘাড় ধরে নিয়ে এসে আপনার পায়ের তলে ঠেসে দেব। শোন, যদি টাকা দিতে না পারে তাহলে আর জমি জায়গা সমস্ত লিখে দে। বাড়ি ছাড়া তো আর ওর কিছু নেই। তুই জানলি কেমনে রে? হুজুর, আমি ওকে খুব ভালোভাবে চিনি, আর ওর একটা সুন্দরী একটা নাদুস নুদুস মেয়ে আছে। তার ছেলে নেই? না হুজুর, ও তিন কুলে আটকে শুধু বলতে কেউ নেই। আরে চল, আমার টাকা মেরে খাবে, এখনো তার জন্ম হয়নি। চল। হয়নি হুজুর, হয়নি। নাই হুজুর। কি ব্যাপার নীলা, তুমি কি আমার পুরো রাগ করছো? দূরে দাঁড়াও তুমি ভাই, একটু দূরে দাঁড়াও। হ্যাঁ বলো, কি হয়েছে? কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি তোমাকে কষ্ট দিব কেন? আচ্ছা, তুমি কি মাকাল ফল দেখেছো? দেখেছি। আচ্ছা, মাকাল ফল বাইরে কেমন আর ভিতরে কেমন একটু বর্ণনা দাও তো। বাইরের রংটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরের দিকটা বিড়ালের মলের মতো। তোমাদের পরিবার ওই মাকাল ফলের মতো, যেগুলো দেখতে আমার ঘেন্না হয়। নীলা, নীলা, মা নীলা, একটু এদিকে আয় তো মা। মা, এটা একটু ঘরে নিয়ে জানা। ও বাবা,
শ্যামা, কনে গিয়েছিলে তুমি আবার? কনে আর যাব? তোমার তো আর চিন্তা নাই, মেয়ে কলেজে যাবে, ম্যাচ খরচে টাকা পয়সা লাগবে। বাবা, আমার ম্যাচ খরচ 5,000 টাকা লাগবে। বাবারে, আমি তো তোর টাকার জন্য গিয়েছিলাম, 500 টাকা? টাকা পালাম, কিন্তু সুদের উপর নিতে হলো গো। বাবা, তুমি সুদের উপর টাকা নিলে কেন? ও চিন্তা তুই করিস নে তোমা, আমি কাজ করে করে টাকা পয়সা সব শোধ করে দে। বাবা, তুমি কি জানো যারা সুদের ব্যবসা করে তারা সুদেরও সুদ কিভাবে নিতে হয় সেই চিন্তা করে? আরে মা, দেখা যাক কি করা যায়। কিরে কাজল, মন খারাপ করে বসে আছিস কেন দোষ? মানুষ যে এত স্বার্থপর হয় তা আমার আগে জানা ছিল না রে কাজল। হঠাৎ তুই এ কথা বলছিস কেন রে? আমি আবার কি করলাম? আমি তোকে বলছি না কাজল, নীলার কথায় ভাব। নীলা আমাকে একদিন দেখতে না পেলে সে আমার বাড়িতে ছুটে আসতো, আর এখন নীলা আমার পাশ দিয়ে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে কথাও বলে। নীলা মেয়েটা আসলে ভালো রে দোস্ত। আমার সাথে এমন করার কারণ কি বলতে পারিস? হয়তো কোনো এক জায়গায় ভুল আছে। মেয়েরা অনেক সময় সুদ, ঘুষ, নিশা, জুয়া এগুলা পছন্দ করে না। আমি তো এগুলা করি না, এটা তুই ভালোই জানিস, কিন্তু ও তো তোর বাবার কথাও ভাবতে পারে। বাবা করতে পারে, আমি তো করি না। তোর কথা ঠিক আছে, মানুষ যখন বিয়ে থোয়া করে সব সাইড দেখে শুনেই করে। কাজল, আমার বাবার কথা আমিও ভাবি, আমার তো কিছু করার নেই। যারা সুদ ঘুষ খায়, সমাজের মানুষ মুখের উপরে মুখ রেখে কিছু না বলতে পারলেও অনেক সময় পিছন দিকে আর টেপে ভালো করে টেপে। খাওয়ার বেলায় তো শানকে খাও, কামের বেলায় নয় না, দিব একেবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর তোমার? আপনার কাছে আসলাম। আমার কাছে তো আসবাই, আর আমার কাছে যারা আসে ঠেকাই পড়েই আসে। তা কি সমাচার বলো? এই 1000 টাকা দরকার। কাবুল, নিয়মটা ভালো করে বলে দে। চাচা মিয়া, আমাদের নিয়ম 1000-100। কথাটা মনে থাকে যেন। প্রতি মাসের লাভের টাকাটা আগে চাই, আসল টাকাটা পড়ে থাকলেও অসুবিধা নেই। জি জি ভাই, আমি সব বুঝতে পেরেছি। কত টাকা লাগবে? এই 5000 টাকা হলেই হবে। ওকে 5000 টাকা দিয়ে দে। কথাটা মনে থাকে যেন। জি ভাই। প্রতি মাসের 1 তারিখের মধ্যে লাভের টাকাটা দিয়ে যেও। জি, 1 তারিখ হলেই আমি টাকা দিয়ে যাব। কেমন আছো নীলা? ভালো আছি, কিছু বলবেন? আসলে কি বলতে চাই নীলা, তুমি কি তা বোঝো না? এতদিন ধরে তোমার পিছনে পিছনে ঘুরতেছি, ঘুর করে, সেগুলো তুমি অনুভব করো না? না, আমি কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। যা বলবেন ক্লিয়ার কথা বলেন। আসলে আমি যে তোমাকে ভালোবাসি, আমি এটাই তোমাকে বোঝাতে পারি না। অসম্ভব, আমি আপনাকে ভালোবাসতে পারি না। আমার অপরাধ? অপরাধ? আপনারা বড় লোক, আমরা গরিব মানুষ।
আপনার বাবার অনেক অবৈধ টাকা আছে, আমার বাবার টাকা নেই। একটা বার ভেবে দেখো না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আর শোনেন, আর কোনোদিন ভুলেও আপনি আমার দিকে তাকাবেন না। কিরে মা, তোর বাপ তো এখনো এলো না। ওই দেখো পেছনে কে। কনে গেছিলে? সাত সকালে গেলে আর এই ভর দুপুরে এলে। তোমার তো চিন্তা নাই, যত চিন্তা আমার। চিন্তা করেই বা কি করেছো এত শুনি? মা, তোমাদের ঝগড়া শুনবো না মেসে যাব? যত জ্বালাই তো তোর জন্য। তুই না থাকতে কবে আমি বাপের বাড়ি চলে যেতাম। শোনো রাহেলা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর গিন্নির দৌড় বাপের বাড়ি পর্যন্ত। বাবা, টাকা কোথায় পেলে? একজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে এসছি, কাজ করে করে শোধ করে দিব মা। সামা তুই খাইয়ে দে, রেডি হ গিয়ে তোর আবার বিকেলে যাইতে হব, বুঝছাস? তুই রেডি হ গিয়ে। হিমেল, জি বাবা। কোথায় গিয়েছিলে বাবা? বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। বাইরে কি? পরের দোকানে কাজ ঠিক করতে গিয়েছিলাম। তুই পরের দোকানে কাজ করবি কেন? তুই আমার একমাত্র ছেলে। তোর জন্য আমি মাসে লক্ষ লক্ষ টাকার পাহাড় জমাচ্ছি, আর তুই অন্যের দোকানে কাজ করবি? হ্যাঁ বাবা, পরের দোকানে কষ্ট করে কাজ করলেও তার ভিতরে অনেক শান্তি আছে। অসৎ পথে টাকা ইনকাম করলে তার ভিতরে কোনো শান্তি নেই। তুই কি আমাকে উপদেশ দিচ্ছিস? না বাবা, আমি তোমাকে উপদেশ দেবো কেন? তোর জন্য আমি টাকার পাহাড় জমাচ্ছি, আর তুই পরের দোকানে কাজ করবি? বাবা, সুদ ঘুষ আর অবৈধ টাকা দিয়ে পাহাড় গড়লে সে পাহাড় থাকে না, আর সমাজের লোকও তাকে ঘৃণা করে। তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। টাকা না থাকলে এই সমাজের লোক কোনো দাম দেয় না। হুজুর, কথাটা আপনি বোঝেন, কিন্তু আপনার বেটাই বোঝে না। বুঝছেন? বেটাই বোঝে না। রাগ দেখায় না বাবা, কথাটা মনে রাখো। হ্যাঁ, টাকাই দরকার, রাগ দেখায়। দাঁড়া, তোর মন খারাপ কে? ওটা কি নীলা? নীলা নয় বন্ধু, নীলাই। কিরে, হারানো পাখি কি ফিরে পালি নাকি? হারিয়ে যাওয়া পাখি আর কি ফিরে পাওয়া যায় রে বন্ধু? ফিরে পাওয়া যায় না। নীলা কি বলল? কি আর বলবে, আমাদের পারিবারিক কথাই বল। আমার আগেই মনে হয়েছিল। হেমেল শোন, সৎ পথে ইনকাম করতে অনেকেই ভালোবাসে, আবার অনেকেই সুদ ঘুষ নিয়ে কিছু মনেই করে না। তারা শুধু টাকা হলেই খুশি। আমি কি করতে পারি আমাকে তুই একটু বুদ্ধি দে না বন্ধু। হেমেল, এটা তোর পারিবারিক ব্যাপার। তাছাড়া কি তুই তোর বাবার উপর কথা বলতে পারবি? তোর বাবা যতদিন বেঁচে থাকবে এটা তোকে সহ্য করতেই হবে। সমস্যা তো এই জায়গায়, আর যদি বাবা না হতো, না পারি বলতে, না পারি সইতে। আরে তোর বাবা যতদিন বেঁচে আছে ততদিন তোকে সহ্য করতে হবে। চল যাই। বাবা, মায়ের শরীরটা ভালো নয়, একটু দেখে শুনে রেখো। আর মা, বাবাকে বলো সুদের টাকাটা যেন পরিশোধ করে দেয়।
সুদের টাকা তো দিওনি লাগবো মা, তুই এর সামনে টেনশন করিস না মা। খায় না খায় সুদের টাকা তো পরিশোধ করাই লাগবে। সুদে আপাত যে মানুষ গুঞ্জা পান্ডা দিয়া আমাকে এই ভিটা মাটি ছাড়া করবো। তুই এর সামনে কিচ্ছু ভাবিস না, তুই খালি মন দিয়া লেখাপড়াটা করে যাস মা। তোকে এ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না মা, তুই মন দিয়ে লেখাপড়া করিস, আমি তো আছি। চল তোরে ভ্যানে উঠাই দিয়ে আসি। দেখে শোনা যাস মা। কোথায় যাবেন? বাস স্ট্যান্ডে মেয়েকে একটু নামিয়ে দিও। আচ্ছা। বাবা তুমি একটু পিছনে বসো, যাও মামা। বাবা তুমি দেখে মা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মন দিয়ে লেখাপড়া করো। আচ্ছা ভালো থেকো। রাহেলা, আমাদের মতো খেটে খাওয়া মানুষদের ছেলেপুলেদের লেখাপড়া করানো খুবই কষ্ট। কষ্ট হলেও কি করবা বলো? 10 ক্লাস যখন পড়াইছো কষ্ট করে, আর 2 ক্লাস তো পড়াতেই হইবে। ছোটখাটো এখন চাকরি তো তার করুনি লাগবে। ঠিকই কইছো। জালাল, কেমন আছো? জি ভাই ভালো আছি। ভালো আছেন? রাহেলা একটা বসার জায়গা দাও। থাক থাক, চেয়ার লাগবে না। তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম এটাই তোমার বাড়ি, তাই মনে করলাম একটু দেখা করে যাই। খুব ভালো কাজ করেছেন, আমরা গরিব মানুষ। বসেন ভাই, বসেন। বসে। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। হয় ভাই, ঘরে বাইরে আমরা দুইজন, আর ওই মেয়েটা। মেয়েটা কই? মেয়েটা আজ আবার কলেজে চলে গেছে। তোমার মেয়ে কলেজে পড়ে? কি দরকার, তুমি নিজেই তো চলতে পারো না, তারপর আবার। আমার একমাত্র সন্তান কলেজে না পড়ায় কি করবো? আরে গাধা, মেয়েটা বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, তাতে কি লাভ হবে? তুমি গরিব মানুষ, মেয়েটাকে লেখাপড়া করানোর কি দরকার? মেয়েটা কি চাকরি করবে? চাকরি বলে বড় কথা না। তাহলে তুমি কেন মেয়েকে লেখাপড়া শিখাচ্ছ? ভাই, নিজের বাচ্চাকে সুশিক্ষিত করার জন্য আর সুন্দর সমাজ গড়ার জন্য মায়েরাই যথেষ্ট, কারণ বাবারা তো বাড়ির থাকে না। আচ্ছা ঠিক আছে, ভেবে চিনতে দেখো। তবে হ্যাঁ, আমার এই 1 তারিখের কথাটা যেন মনে থাকে। মনে থাকে যেন 1 তারিখ। হ্যাঁ, কেমন আছো? আর কেমন থাকবো বলো, অনেকদিন পর ছুটি কাটিয়ে আসলাম, কতদিন দেখা নেই।
কদিনের জন্য বাসায় গিয়েছিলাম, মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। ওটা তো তোমার কথা বললে, আমার কি অবস্থা তুমি জানো? তুমি না বললে আমি জানবো কেমন করে? তোমাকে দেখার জন্য বুকের মধ্যে ছটফট ছটফট করতে। দূরে থাকলে মনে হয় তোমাকে কত কি বলবো, কিন্তু যখন কাছে আসি তোমাকে কিছুই বলতে মনে থাকে না। মন খুলে যারা কিছু বলতে না পারে তাদেরকে বলে কাপুরুষ। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। চলো যাই। তাহলে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। হ্যাঁ চলো। কাবুল, জালালের টাকা দেওয়ার ডেট তো পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর আসছে না। হুজুর ঠিক সময় মতো চলে আসবেন, আর যদি না আসে তাহলে সুদে আসলে পড়াই গন্ডায় শোধ করে নিন। হুজুর, টাকা দিতে না পারলে ওই জালালের বউরা এনে সংসারে কাজ করাই নেবে, সব কাজ করাই নিয়ে টাকা শোধ করাই নেবে। কাজ করাই নিলে কি চলবে? আমার দরকার টাকা, টাকা ছাড়া আমার ঘুম পাই না রে। জি হুজুর। আমার দরকার টাকা, টাকা দিয়ে আমি পাহাড় করতে চাই। হুজুর, মানুষ আস্তে আস্তে তিল থেকেই তাল বাঁধায়। কোথায় গিয়েছিলে বাবা? মেলায় গিয়েছিলাম বাবা। মেলায়? মেলায় কেন? জুয়া খেলতে গিয়েছিলাম। আমার ছেলে হয়ে জুয়া খেলতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, তুমি একদিকে সুদের ব্যবসা করবা, আমি জুয়া খেলে অনেক টাকা ইনকাম করবো। হিমেল, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না বাবা। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না বাবা, যেটা সত্য সেটাই বলছি। তোমার দরকার টাকা, মান সম্মান তোমার দরকার নেই বাবা। তার মানে তুমি কি বলতে চাও? যারা সুদখোর তাদেরকে এই সমাজের মানুষ সবাই ঘৃণা করে, এমনকি কলেজের সবাই জেনে গেছে। আমার আর মুখ দেখাবার কোনো জায়গা নেই, আমি আর কলেজে যাব না। রাহেলা, রাহেলা, এই তো আমি। ও এখানে না, বাজারটা ধরো। হাড়ি চালও তো ফুরিয়ে এলো। যে ইনকাম তাতে সংসার চালানোই তো দায়, তার উপর আবার কিস্তির টাকা দেওয়ার সময় এসে গেল। গত মাসের একবার কিস্তির টাকা দিতে পারি নাই। কি গত মাসে কিস্তি দাওনি? না গো, দেওয়া হয়নি। সুদে আকাশ তো কখন বাড়ি চলে আসবিনি, তখন কি করবা না? আসলে কি করবো কও, বুঝাতে তো পারিনি। শোনো, যারা সুদ খায় তারা তো সুদে আসলে টাকা আদায় করে নেয়, আর গুন্ডা বাহিনী তো তাদের সঙ্গেই থাকে। সব সময় সেই চিন্তাই তো করি। আবার মেয়েটার তো লেখাপড়াও শেষ হয়ে আসলো। আস্তে আস্তে বিপদ মনে হচ্ছে ঘনিয়ে আসছে। মেয়েটার তো বিয়ে থা দিতে হবে নাকি, একটা টাকাও হাতে নেই, তারপরে আবার কিস্তির জ্বালা। কি যে করবা? মেয়েটা আমার মেয়েছে কত কষ্ট করে। আমি ওই জন্যই তো তোমাকে বলেছিলাম 10 ক্লাস লেখাপড়ার পর মেয়েটার বিয়ে দিয়ে দাও, তুমি তো আমার কথা শুনলে না। রাহেলা, শিক্ষিত মানুষের দামই আলাদা। তারপর মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে তাদের চাকরির অগ্রাধিকার আছে, একটু চেষ্টা করলে তাদের চাকরি হয়ে যায়, বুঝছো? যাই ঘুরে আসি। এই তোদের কি অভিযোগ? হুজুর, এবার ফসল ভালো হয়নি, এবারে সুদের টাকা দিতে পারবে। এই এর কাছে কত টাকা পায় রে? হুজুর, এর কাছে পাওয়া যায় তো 5,000, সুদই হয়ে গেছে 7,000। শালারে ধর। তুই কি বললি? মহাজনের সামনে
ভালো মতন দিবি তো? কবে দিবি? দিবি তো? হ্যাঁ, ও দিবে, ও দিবে। হিমেল, কিরে কোথায় যাস? আর কোথায় যাব, বাড়িতে কাজ কাম নেই, মনে করছে একটু ঘুরে আসি। তবে তুই কোথায় যাচ্ছিস? মনটা ভালো না, আর হাট বাজারও বেশি যায়। আরে নীলার খবর টবর কিরে? সেদিন একটু দেখা হয়েছিল, বেশি কথা হয়নি। থাক ওসব কথা, অতীতের কথা আর বেশি বলার দরকার। চল যাই, একটু ঘুরে আসি। না তুই যা, আমি আর এখন যাবো না। হাই নীলা, কেমন আছো? কি ব্যাপার, তোমার মনটা যেন কেমন লাগছে? কি হয়েছে তোমার? কই না, মানে থাক, ওইসব কথা শোনা লাগবে না। কি হয়েছে বলো না। আমাদের সাথে লেখাপড়া করে হিমেল, নাম চেনো? হ্যাঁ চিনি, ওর বাবা আমার দূর সম্পর্কের মামা হয়, এলাকায় সুদি আফাজ বলে ওকে সবাই চেনে। কেন, কি হয়েছে? আমার বাবা 5,000 টাকা নিয়েছিল, এখন সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি বলে দেব, আর যদি না মানে তাহলে আমিই দিয়ে দেবো। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি দেখছি। আজ ওর বাবা সুদ খায় বলে ওকে সবাই ঘৃণা করে। নীলা জানো, আপন মায়ের সাথে জেনা করলে যে গোনা, সুদ খাইলেও এই একই গোনা। জেনে শুনে ওকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে না। বিয়ে দেবে, ওদের মতো পরিবেশে যারা, তারাই দেবে। ওসব কথা থাক, তোমাদের বাড়িতে জামাই হিসেবে কবে যাচ্ছি তাই বলো। আজকেই যাও। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আরে বাবা না, আমি তোমাকে ছেড়ে কি বাঁচতে পারি বলো? টেনশন করছেন কেন হুজুর? আরে টেনশন কি এমনি হয়? ওই জালালি আমার মাথাটা শেষ করে দিয়েছে রে। তোরা একটু আমার মাথায় পানি দে তো। সত্যি কি হুজুর, পানি আনবো? বিয়াই টাকা, টাকা রে, টাকা পেলে আমার সব ভালো হয়ে যাবে। এখন কেমন লাগছে হুজুর? এই তোরা চল আমার সঙ্গে জালালের বাড়িতে। হুজুর, আপনার টাকা মেরে খাই এমন সম্রাট কেউ হয়নি। চলেন জালালের বাড়ি, দরকার হলে বেটা ঘর ভেঙে নিয়ে আসবো। না, ঘর ভাঙা যাবে না, বেআইনি হবে। তার থেকে ওর বাড়ির জমির দলিলটা নিয়ে আসি, তারপর সাদা স্ট্যাম্পের পর আমরা ওর সই করে নেব। সাক্ষী দিব আমরা দুজন। আপনি এখানে বসেন হুজুর, আমরা দুজন যাচ্ছি। শোন, যেভাবে হোক বাড়ির দলিলটা আনতে হবে। দলিল আনার ব্যবস্থা আমিই করব হুজুর। হাবিব, চল আমার সঙ্গে, চল। জালাল চাচা, জালাল ভাই বাড়ি আছেন? কে কে গো? আমরা। আপনারা আসেন, আসেন। রাহেলা, বসতে দাও, ওনাদের বসতে দাও। আমাদের চিনতে পারছো না? হাবিব ভাই,
আমাদের চিনবে কি করে, কাজ তো হয়ে গেছে। না ভাই, চিনেছি। রাহেলা, তুমি ওনাদের বসতে দাও। চাচা মিয়া, হুজুর তো আপনার কাছেই পাঠালো, আর টাকা নেওয়ার পরে আপনি তো আর দেখা করলেন না। আপনার কি মনে হয় টাকা দেওয়া লাগবে না? না ভাই, তা মনে করবো কেন? টাকা নিলে তো টাকা দিতেই হবে। আমাদের হুজুর টাকা যত সমস্যার সমাধান দিতে পারে, বুঝছেন? আপনার তো বড় সমস্যা সামনে, মেয়ের বিয়েতে অনেক টাকা লাগবে না? লাগবে তো। আমাদের হুজুরকে বললে সব সমস্যার সমাধান করে দেবে। তাও আমি জানি, কিন্তু আমি একটু বিপদের মধ্যে আছি। হুজুর বলে দিল জালালনাকে সঙ্গে করে নিয়ে আয়, আর আসার সময় বাড়ির দলিলটা সঙ্গে করে নিয়ে যেতে গেল। দলিল কি হবে? তোমার জমি তার হুজুর নেবে না, খালি একটু ডিট করে রাখতে হবে। ভয় পাইছো নাকি? আমাদের হুজুর বেঈমান না, সুদ খাইতে পারে, কিন্তু কারোর সাথে বেঈমানি করেন না। রাহেলা, এই টেঙ্কুর মধ্যে দলিলটা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো তো। দলিল আবার কি? ও তুমি বুঝবা না, তাড়াতাড়ি নিয়ে আসো তুমি। তুমি এমন কাজ করিস আমাকে না বলি। চাচা মিয়া, টাকা কয়দিন ধরে দিলে চলবে, ডিটটা করে রাখা ভালো না? চলেন যাই, কাজটাকে সাইরে আসি। আর রাহেলা, তুমি ভালোভাবে থাইকো, বুঝছো? আমি কাজ কামটা সাইরে আসি গিয়ে। কিরে মা, হঠাৎ করে চলে এলি যে? আর সাথে এটাকে চিনলাম না তো। মা, ও আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে লেখাপড়া করি। ও খুব ভালো ছেলে মা। ও, তা বাবা তোমরা কয় ভাই বোন? ভাইয়ের মধ্যে আমি একা, আর আমার ছোট 2টা বোন আছে। তোমার মা বাবা বেঁচে আছে? জি আন্টি, দুজনেই বেঁচে আছে। ঘরের মধ্যে নিয়ে যায়, যে বসতে দে, দিয়ে একটু নাস্তা পানি দে। আমরা খুব গরিব মানুষ, আমি আগেই বলেছি, আমাদের ঘৃণা করো না। আমার বিষয়টা তুমি ভালোই জানো, আমি গরিব বড় লোকের ভেদাভেদ করি না। জানি বলেই তোমাকে আমাদের বাসায় নিয়ে এসেছি। আম্মা, বাবা কোথায়? তোর বাবা দলিল নিয়ে সুদে আপনাদের বাড়ি গেছে। মা, যারা সুদ খায় তাদের কোনো ধর্ম নেই। বাবা কেন দলিল নিয়ে গেল? বিষয়টা কি হয়েছে নীলা? আর বলো না, আমার বাবা কার কাছ থেকে টাকা ধার নিয়ে আসে, সে আবার জমির দলিল নিয়ে যেতে বলেছে। নীলা, তাড়াতাড়ি আমার সাথে এসো তো। আপনি আমার এত বড় ক্ষতি করবেন না ভাই। কয়েকদিনের মধ্যে আমি আপনার টাকা সব শোধ করে দেব। শালাকে পাদানি দেবো নাকি রে? কাবুল, আমারটা নিতে পারবে না রে, তুই দে। হুজুর বলতে শুনছিস না? আমাকে কয়েকদিন সময় দেন ভাই, আমি আপনার সব থেকে শোধ করে দেব। কয়েকদিন সময় দেন ভাই। সই করে গোতা দিমু। আমার দরকার কয়েকটা দিন সময় দেন ভাই। গোতা দিমু। বাবা, তুমি কি করতেছো এটা? ওঠো, খবরদার তুমি সই করবে না, ওঠো। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তাহলে তোমার বাবার টাকাটা তুমি দিয়ে দাও। আমি দেব, কয়দিন সময় দেন। আবার সময়? আর কতকাল সময় দেব? আমি আর সময় দিতে পারবো না। নীলা, আমি টাকা দিচ্ছি। এই ছেলে, তুমি কে? আমার নাম অপু, আমি আর নীলা একসাথে কলেজে পড়াশোনা করি। তার মানে বুঝলাম না। হুজুর, মার পুরে না মাসির পুর? হুজুর,
মনে হয় ইটিস পিটিস। এই ছেলে, তাহলে তুমি টাকা দাও। চেক দিন, দলিল দিন। বাবা, চেকে টাকা আছে তো? আমাকে কি ভাবছেন, আমি কি চিটার? বাবা আসুন। আপনি জানেন না সুদের গুনাহ কি। আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, সুদেরও সেই গুনাহ হয়। আসুন। ভাবতেছি মেয়েটা কি বলে গেল শুনেছিস? সুদ খাওয়ার মায়ের সঙ্গে জেনা করার সমান। আমি আর এই পথে থাকবো না, তুই থাকলে থাক। তুই ঠিকই বলেছিস রে, আমিও এই অন্যায় পথে থাকবো না। এই হুজুর এত টাকা বানায় কি করবে বল দেখি? কি আছে এত টাকাতে? এই টাকার জন্য হুজুরের ছেলেটাও নষ্ট হয়ে গেল। আমরা তো ছেলে মেয়ে নষ্ট করবো না রে, এই পথ কথায় আমার নাই। আমিও বিদায় নেব। তাহলে হুজুর তুই বল। বল, তুই বল। হুজুর, আমরা আর আপনার সঙ্গে নেই। মেয়েটার কথা একবার ভাবেন, আমরা মায়ের সঙ্গে জেনা করতে পারবো না। হুজুর, এই আপনার লাঠি থাকলো, আমরা যাই হুজুর, আমাদের ভালো হওয়ার সুযোগ দেন হুজুর। তাহলে আমাদের মাফ করে দেন হুজুর। এই শোন, দাঁড়া। আমি তো বিষয়টা ভেবে দেখিনি। তোদের কথাই ঠিক। এখন থেকে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব, সমাজের সেবা করব, আর যে সমস্ত টাকা দেওয়া আছে সুদের করে তা বাদ দিয়ে দেব। তাই মনে হয় ভালো হয়। আর আগামী বছর আমরা হজ করে আসবো, এসে সুন্দর পরিবেশে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে হুজুর। হুজুর, এবার আমরা থাকবো। আপনার ভালো কাজে আপনার সাথে আমরা থাকবো হুজুর, ভালো কাজে থাকবো, ভালো কাজে সবসময় আপনার সাথে থাকবো হুজুর। কাঁদিস রে, কাঁদিস রে, তোরা কাঁদিস রে। আর যদি আমরা না থাকতাম বলো তো কি হতো? আর শুধু এখন আমাদের সব জমি রেজিস্ট্রি করে নিত, কি হতো বলো আমাদের? কাঁদিস না মা, কেঁদে আর কি হবে বল? তোর বাবাই তো সবকিছুর জন্য দায়ী। আমাদের কথা কি আর শোনে সে? কাঁদিস না। খালাম্মা, বলো বাবা। যারা সুদের ব্যবসা করে তাদের ধর্ম বলে কিছু নেই। আমি বুঝতে পারিনি গো, আসলে অভাবের সংসার তো। আর আমার মেয়ের সুখের জন্য আমি সবকিছু বিসর্জন দিয়েছি। কি বলো বাবা, আমি সবকিছু করতে পারবো না? আমি তোর জন্য সবকিছু করতে পারবো মা। আপনি ভুল করেছেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারা দুজনেই সমান অপরাধী। তারপরেও আমি এই সুদ নিয়ে হয়তো ভুল করেছি। তোরা আমার ক্ষমা করে দিস মা, তোরা আমার ক্ষমা করে দিস। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। বাবা, আমি তোমাকে একটা কথা বলবো। বলো মা, বলো। আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই। তাই বাবা, তোমার কোনো অমত নাই তো বাবা? আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাই করবো। তাই ঠিক আছে বাবা, আমি তোমার মতো ছেলে পেয়ে ধন্য হয়ে গেছি বাবা, আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি।